নমস্কার, আমি সুধা চন্দ্রন ক্রাইম অ্যালার্টের আজকের এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। কি হয়েছে নাকি ওনার? ওনার অবস্থা তো খুব খারাপ। শাড়িতে রক্ত কি করে লাগলো ওনার? ওই পুঁটলিটা থেকে তো রক্ত পড়ছে, একবার দেখেন তো। এটা আমার বৌমার মৃত বাচ্চা। আরে ওকে তো হসপিটালে নিয়ে যাওয়া উচিত ছিল, এখানে কেন নিয়ে এসেছেন আপনি? আমরা এখান থেকে কোথাও যাব না যতক্ষণ না আমরা বিচার পাবো। কোথাও যাব না, তাতে আমাদের দুজনের মৃত্যু হয় হোক। আমরা বিচার চাই, বিচার। এক শাশুড়ি মা নিজের বৌমার মৃত ভ্রূণ নিয়ে পুলিশ স্টেশনের সামনে ন্যায় বিচার পাওয়ার জন্য আর্তনাদ করছিল। এরকম বেদনাদায়ক চিত্র দেখার পর যে কারোর মনই ভেঙে যেতে পারে। এরকম বর্বরতা বাস্তবে ঘটেছে এটা ভাবলে যে কারোর মনই কেঁপে উঠবে। তাই যার সঙ্গে এই অপরাধ ঘটেছে একবার ভাবুন তার কি অবস্থা হয়েছে। আসলে এই নারীর সঙ্গে কি ঘটনা ঘটেছিল, কি কারণ ছিল, কিভাবে হলো এই সবকিছু, আসুন দেখা যাক। আমি কখনো স্বপ্নেও ভাবতে পারিনি যে তুমি এভাবে আমাকে একা ফেলে চলে যাবে। আমরা একসাথে কত স্বপ্ন দেখেছিলাম না? আর এই আমাদের সন্তান, এই স্বপ্নটা, এটা তো আমরা একসঙ্গে দেখেছিলাম বলো। কিন্তু এই পৃথিবীর আলো দেখার আগেই ওর বাবার ভালোবাসা ওর জীবন থেকে চলে গেল। কেন ভগবান আমাদের সাথে এমন করলেন? আরে ভগবানের যখন যাকে ইচ্ছে তাকে ডেকেই নেয়। এখন দেখো তো, সেদিন মোটর সাইকেলে তুমি আর ঠাকুরপো দুজনেই ছিলে, অথচ অ্যাক্সিডেন্টের পর তোমার গায়ে একটা আঁচড়ও লাগেনি। আর এদিকে ঠাকুরপো, কি আর বলবো বলো। দিদি, তুমি আমাকে সান্ত্বনা দিচ্ছ না আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ? আমি শুধু সত্যিটাই বলেছি। আর আরো একটা সত্যি বলবো, এখানে চুপচাপ বসে বসে চোখের জল ফেলে কোনো লাভ হবে না। বাড়ির কাজগুলো করতে হবে। লাস্ট 1 মাস ধরে আত্মীয় স্বজনেরা বাড়িটাকে একেবারে নোংরা করে রেখেছে। এই নাও, এই চাদরগুলো সব কেচে আনো। এতগুলো চাদর দিদি? আরে 5-6টাই আছে। আর এই 2টো চাদর কিন্তু মায়ের, ভালো করে কেচে এনো। দেখো মমতা, যদি বাড়ির কিছু কাজকর্ম করো তাহলেই নর্মাল ডেলিভারি হবে। আর এমনিতেও ঠাকুরপো তো এখন আর নেই, তাই ডেলিভারির খরচাটাও তো আমাদেরকেই দিতে হবে। আর এত টাকা তো আমাদের কাছে নেই যে তোমার অপারেশনের খরচ দিতে পারবো। যাও যাও, গিয়ে কাজগুলো করো। আরে 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 বৌমা, কি করছো তুমি? মা, দাও আমাকে, দাও, আমি করে নেব। না না মা, ছেড়ে দিন, আমি পারবো। বৌমা, তোমার পাটা ফুলে গেছে না? দাও আমাকে, দাও, আমি করে নেব। আরে না না মা, আমি পারবো। এমনিতেই বসে বসে বোর লাগে আমার, আমি করে নেব, আপনি চিন্তা করবেন না। জগতের কোনো ফোন এসেছে? কানপুর থেকে কবে আসবে? হ্যাঁ হ্যাঁ মা, আমার সাথে কথা হয়েছে ওর ফ্যাক্টরির কাজ শেষ করতে আরো 2 মাস লাগবে, তাই ও 2 মাস পরেই আসবে। আর মা, ও বলছিল যে ও কানপুর থেকে সোজা আমার বাপের বাড়ি যাবে। গরমের ছুটিও শেষ হয়ে যাচ্ছে, তাই মেয়েটাকে ওর মামার কাছ থেকে নিয়ে একেবারে আসবে। আচ্ছা মা, আমার না একটা কথা বলার ছিল। আমি ভাবছিলাম যে মেয়েটাকে এবার একটা ভালো স্কুলে ভর্তি করিয়ে দিই। কোনো ভালো স্কুলে ভর্তি করালে কেমন হয়? ভালো হবে বলুন মা? না, কোনো প্রয়োজন নেই স্কুল বদলানো। তুমি একটু বাড়ির কাজ টাজ করো। তুমি বাড়ির বড় বউ, একটু দায়িত্ব নেওয়া শেখো।
আমার মেয়েটাকে ভালো স্কুলে ভর্তি করার মতন টাকা নেই ওর কাছে। কি জানি এত এত টাকা নিয়ে যাবেটা কোথায় ও? আমার তো কপালটাই খারাপ। হ্যাঁ, আউচ! মমতা, আরে কি হলো? হাতটা পুড়ে গেছে। হাত পুড়ে গেছে? না দেখে কেন যে করো? তোমাকে কতবার, এদিকে এসো, আরে দাঁড়াও, গ্যাস। এদিকে এসো। আরে তোমায় কতবার বলেছি একটু কম কাজ করো, আরাম করো, কিন্তু তুমি কথাই শোনো না। হাতটা পুড়িয়ে ফেললে পুরো। আচ্ছা ঠিক আছে, বেশি লাগেনি, ছাড়ো। দাঁড়াও, আমার রুটিটা পুড়ে যাচ্ছে। আরে একটু রুটিটা দাঁড়াও। ছাড়ো, তুমি আমার কথা শোনো। তোমায় এই কথাটা বুঝতে হবে যে তোমার উপরে কিন্তু দায়িত্ব বাড়তে চলেছে আমাদের নতুন অতিথির জন্য। প্লিজ তুমি তোমার খেয়াল রাখো, এরকম করো না প্লিজ। দায়িত্ব যদি বেড়ে যায় তাহলে কাজও বাড়বে। কাজ থেকে তো পালাতে পারবো না। বাবা, পালাবার কথা কে বলছে? আরে দাঁড়াও, আমার কথাটা তো শোনো আগে। পালাবার কথা কে বলছে আগে বলো? আমরা কাজ ভাগও তো করতে পারি, তাই না? আমি তোমাকে ভালোবাসি, পরিবারের সাথে, মায়ের সাথে লড়ে তোমায় বিয়ে করেছি। শুধুমাত্র এই জন্য নয় যে তোমাকে চাকরানি বানিয়ে রাখি আর তোমার কাজের হাতটা পুরুক। সরো, তুমি এদিকে আরে এসো। না না, দাঁড়াও দাঁড়াও। সরো, সরো। আরে ছাড়ো। তুমি আমার কথাটা আগে শোনো। এই দেখো রুটি কিভাবে বানাতে হয়। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, সরো সরো, চলো। আরে আমি করছি তো। তোমার হাত পুড়ে গেছে, তুমি বিশ্রাম নাও প্লিজ। এখন হাত পুড়িয়েছো, পরে মুখ পোড়াবে। কি হলো? ওই দিদি, মুগুরটা হাতে পড়ে গেছে। আমি সব বুঝতে পারছি। এইসব তোমার কাজ না করার অজুহাত, আর কিচ্ছু নয়। কয়েকটা চাদর দিয়েছি কাচতে, সেটাও করে উঠতে পারছে না। আর দেখো তো আমি সারাদিন বাড়িতে কত কাজ করছি। বড় বৌমা, কেন ওকে নির্যাতন করছো? আরে তোমার তো সব কাজ নিজের করা উচিত, আর তুমি... ওঠো মা, ওঠো। না না মা, আমি করে নেব। আমি বলছি তো, উঠে পড়ো। ওঠো, আস্তে আস্তে, সাবধানে। আমি তোমার জন্য কালকে লাড্ডু বানাবো, তাতে তোমার শরীরটাও ভালো থাকবে আর আমার প্রকাশের সন্তানও সুস্থ থাকবে। ঠিক আছে, যাও। এক মিনিট মা, আমি না একটা কথা বুঝতে পারছি না। যতদিন ঠাকুরপো বেঁচে ছিল ততদিন তো আপনি ওর সাথে এরকমই ব্যবহার করতেন, আর এখন আমি করছি তাতে আপনার খারাপ লাগছে? তখনকার কথা আলাদা ছিল। প্রকাশ চলে যাওয়ার পর আমি বুঝতে পারলাম যে জীবন কতটা অপ্রত্যাশিত। প্রকাশকে তো আমরা হারিয়ে ফেলেছি, ওর সন্তানকে আর হারাতে চাই না। আর ভালো হবে যদি তুমিও তোমার ব্যবহার বদলাও। এইবার বুঝতে পেরেছি আমি মায়ের সব খেলা। আসলে উনি নাতি চাইছেন, আর ওনার ধারণা যে মমতা ওনাকে নাতি দেবে, যেটা আমি দিতে পারিনি। কিন্তু আমি সেটা কিছুতেই হতে দেব না। আর তুমি ওখানে বসে বসে শুধু ডায়লগ দিয়ে যাও, তোমার দ্বারা কিচ্ছু হবে না। কিন্তু আমি না তোমাকে জানিয়ে দিচ্ছি, মমতা আর ওর বাচ্চাকে আমি এ বাড়িতে থাকতেই দেব না। বড় বৌমা, হ্যাঁ মা, আসছি। কে জানে আবার আমাকে দিয়ে কি কাজ করাবে। আর তুমি না ওই কানপুরে একটা সংসার পেতে নাও। রাখছি আমি। মা, আপনি আমাকে ডাকলেন? হ্যাঁ, এই কেশর মেশানো দুধটা ছোট বৌমাকে দিয়ে এসো। আজ থেকে এই দায়িত্বটা তোমার। মা, আপনি ওকে এত ভালোবেসে দুধ খাওয়াচ্ছেন, আবার কেশরও দিয়েছেন তাতে, তাহলে আপনিই গিয়ে দিয়ে আসুন। দেখো বৌমা, আমি চাই ছোট বৌমার সাথে তোমার সম্পর্কটা ভালো করো। সেই জন্য প্রত্যেকদিন রাতে কেশর মেশানো দুধ তুমিই দেবে, এটা তোমার দায়িত্ব। যাও, দিয়ে এসো ওকে। জানো তুমি, গর্ভাবস্থায় মা যার মুখ সবচেয়ে বেশি দেখে না, গর্ভের সন্তানও পুরোপুরি তার মতো দেখতে হয়। আর আমি চাই যে আমাদের সন্তান তোমার মতো দেখতে হোক। নাও, দুধ খেয়ে নাও। আরে আরে দিদি, তুমি কেন কষ্ট করে আনলে? আমি নিয়ে আসতাম। যত কষ্ট তুমি দিচ্ছ না তার থেকে তো কমই। বড় বৌমা, কিশোরী, নাও নাও, দুধটা খাও, নিজের শরীরটার একটু খেয়াল রাখো। আরে আরে, এ কি হলো? হ্যাঁ, কোথায় মন থাকে তোমার বড় বৌমা? আরে মা, পুরো দুধটা ফেলে দিলে।
যাও নেতা নিয়ে এসে পরিষ্কার করো। না না মা, ভুলটা আমারই, একটু মাথাটা ঘুরে গেছিল তাই গ্লাসটা পড়ে গেল। তো তুমি বসো, বসো, সাবধানে পরিষ্কার করো এটা। এতে তোমার পা ফোলাটা কমে যাবে মা। সত্যি বলতে কি মা, আমি কখনো ভাবিনি যে আপনি আমার সঙ্গে কথা বলবেন। আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে আপনার ভালোবাসা পাবো। আজ যদি প্রকাশ থাকতো তাহলে খুব খুশি হতো, ঠিক বলতো যে আপনার মন অনেক বড়। ভালোবাসা উপচে পড়ছে একেবারে শাশুড়ির ছোট বউয়ের ওপর। কেশর দেওয়া দুধ খাওয়ানো হচ্ছে। না থাকবে এই কেশর, আর না পাবে এই কেশর দেওয়া দুধ। কিশোরী, মা, আমি রান্নাঘরে সব কাজ করে দিয়েছি, সব পরিষ্কার করা হয়ে গেছে। এবার আমি গিয়ে একটু শুয়ে পড়ি। হুম, শুধু একদিনেরই ব্যাপার। পরশু সকালে আমি ফিরে আসব। প্রকাশ চলে যাওয়ার পর খুব ইচ্ছে ছিল গ্রামে গিয়ে কুলদেবীর দর্শন করে আসব, তাহলে সব ঠিক হয়ে যাবে। বড় বৌমা, এখন সব দায়িত্ব তোমার। ছোট বৌমার খেয়াল রেখো। আর হ্যাঁ, জগৎ ফোন করলে বলে দিও যে আমি গ্রামে গেছি। ঠিক আছে মা। ঠিক আছে, ঠিক আছে, সুখী হও। আরে না মা, তুমি নিচু হয়েও না, সুখী হও। আচ্ছা, আমি আসছি। কিশোরী দিদি, তুমি এটা কি করছো? কেন এরকম করছো? ছাড়ো, কি করছো তুমি এটা? তোমার জামা কাপড় গুছিয়ে তোমাকে এই বাড়ি থেকে দূর করছি। দেখো, তোমার মঙ্গল এতেই যে তুমি চুপচাপ বাড়ি ছেড়ে তোমার বোনের কাছে চলে যাও। না, ঠাকুরপো নিয়ে এসেছিল না তোমাকে এই বাড়িতে আমাদের সবার বিরুদ্ধে গিয়ে? এখন ঠাকুরপো তো আর নেই, তাহলে যাও, বেরো, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। না দিদি, প্লিজ প্লিজ, আমি হাত জোড় করে বলছি, আমি কোথায় যাব এই অবস্থায়? এই, বেশি ভালো মানুষ আমার নাটক করো না। আমি সব বুঝি। তুমি মাকে নাতি দিতে চাইছো, তাই না? আর ওনার প্রিয় বৌমা হয়ে থাকতে চাইছো। না না, কিন্তু আমি থাকতে এটা কোনো দিনও হবে না। চলো, বেরো এখান থেকে। এটা কেন করছো দিদি? আমি কোথায় যাব? শুনবে না ভদ্রভাবে কথা, তাই না? দিদি প্লিজ, দিদি কি করছো তুমি? হ্যালো হ্যালো, চন্দ্রমা। চন্দ্রমা, তোমার দিদি। কি হয়েছে দিদির? চন্দ্রমা, তোমার দিদি সিঁড়ি থেকে পড়ে গেছে। ওর ভীষণ লেগেছে চন্দ্রমা। দিদি, ওর মাথাটা ফাটতে ফাটতে বেঁচে গেছে। আর ওর বাচ্চাটা তো নষ্ট হতে হতে বেঁচে গেছে। দেখো চন্দ্রমা, ওর জন্য আমার খুব চিন্তা হয়। তুমি একটা কাজ করো না গো, তুমি কয়েকটা দিনের জন্য ওকে তোমার সাথে নিয়ে যাও, সেটাই ঠিক হবে। কিন্তু দিদি, হ্যালো হ্যালো দিদি, এটা তুমি কি করলে? আমার বোনকে মিথ্যে কথা কেন বললে? আমি ঠিক আছে, আমি একদম ঠিক আছে, আমি এক্ষুনি ফোন করে ওকে বলছি। আঘাত এখনো লাগেনি, কিন্তু লাগতে তো পারে, তাই না? তাই চুপচাপ এই বাড়ি থেকে চলে যাও। হ্যালো, আমি রাস্তার কাঁটা বাড়ি থেকে সরিয়ে আবার রাস্তায় ফেলে এসেছি।
আর ও ফিরে আসবে না। কি হয়েছে? কি হয়েছে? জঙ্গলে ওখানে আমাকে দিদি, দিদি কি হয়েছে? দিদি, হ্যাঁ দিদি কি হয়েছে? দিদি, এ তো ভালো হয়েছে যে আমার পুজোর জিনিসপত্র এখানে ফেলে গেছি আর মাঝপথ থেকে ফিরে এলাম। কোথায় গেল মমতা? মা, আমি সত্যি জানি না যে ও কোথায় চলে গেছে। আচ্ছা, ও কোনো ছোটখাটো জিনিস নাকি যে খুঁজে পাওয়া যাবে না? আমি বলেছিলাম তো যে ওর খেয়াল রেখো। তাহলে কেন এরকমটা হলো? মা আসলে ফোনটাও বন্ধ ওর। মা, আমার তো মনে হয় ও কারোর সঙ্গে কথাই বলতে চায় না, সেই জন্যই ফোনটা অফ করে রেখেছে। আচ্ছা, তুমি সব জানো তাই না? মা, আরে কোথায় গেছিলে মা এই অবস্থায় একলা একলা? আর কি অবস্থা হয়েছে তোমার? হে ভগবান, গলায় তোমার কিসের দাগ এটা? ও মা, আসলে রাস্তার মধ্যে একা ঘুরে বেড়াচ্ছিল দিদি। কিন্তু একলা তুমি গেলে কেন মা? হ্যাঁ দিদি, এবার তো বল কি হয়েছে? ওরা কি তোর সাথে? না না বোন, আগের মতো ব্যাপারটা নয়। মা এখন আমাকে সব সময় দেখে শুনে রাখেন। আসলে তোকে দেখতে ইচ্ছে করছিল তাই গেছিলাম। আর ফোনটা যে আসলো সেটা? ওটা আমিই করেছিলাম। ভুলটা আমারই। আমার বৌমাকে এই অবস্থায় রেখে যাওয়াই উচিত হয়নি। আচ্ছা মা, তুমি চিন্তা করো না, তোমার দিদি এখন আমার দায়িত্বে। আমি তোমার দিদির খুব ভালো করে খেয়াল রাখবো। ঠিক আছে, কিন্তু আমি আসা যাওয়া করব এটা দেখার জন্য যে আমার দিদির কোনো অসুবিধা হচ্ছে না তো। এ তো তোমারও বাড়ি, তুমি যখন খুশি আসতে পারো। নিজের খেয়াল রেখো দিদি। এসো, ভেতরে এসো মা। যাও, ভেতরে গিয়ে বিশ্রাম নাও। বড় বৌমা, আমি সব বুঝতে পারছি তুমি কি কি করেছো। কিন্তু মা, আমি আবার কি করলাম? তুমি ভালো করেই জানো যে তুমি কি করেছো। একটা কথা মনে রেখো, ছোট বৌমা প্রকাশের সন্তানের মা হতে চলেছে, আর যদি ওর কিছু হয় তাহলে সেটা ভালো হবে না। কিন্তু মা, আপনি আমাকে প্রকাশের বাচ্চা, এই প্রকাশের বাচ্চা তো আমার আর আমার মেয়েটার অস্তিত্বই শেষ করে দিচ্ছে। কিন্তু আমি হার স্বীকার করব না। কি তুমি? ছাড়ো আমাকে! ছাড়ো! কে তুমি? ছাড়ো! ছাড়ো আমাকে! ছাড়ো আমাকে!
বলছিস? কে ছিল? কে ছিল? ও আর বাড়িতে ঢুকলো কি করে? জানি না। আচ্ছা, এইবার বুঝলাম। এই হলো তোমার আসল চরিত্র। ঠাকুরপো যেতেই তুমি তোমার প্রেমিকদের বাড়িতে ডাকা শুরু করে দিয়েছো। না 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 দিদি, এইসব তুমি কি বলছো? আমি ওকে চিনি না পর্যন্ত। ও জোর করছিল আমাকে। হ্যাঁ, ধরা পড়ে যাওয়ার ভয়ে অন্যের নামে দোষ দিচ্ছ। আরে এত সাহস কারণ নেই যে দিনের বেলায় ঘরে ঢুকে পড়বে, বুঝেছো? আসুক মা, আজকে এই সব কথা আমি মাকে বলবো। নির্লজ্জ মেয়ে, এতটুকু লজ্জা নেই তোমার? না দিদি, তুমি লজ্জা করে না তোমার? কি হচ্ছেটা কি এখানে? আরে আসুন মা, দেখুন দেখুন আপনার ছোট বৌমার কাজকর্ম। আরে ঠাকুরপো মারা গেছে এখনো 2 মাসও হয়নি, আরে ওর প্রেমিকদেরকে বাড়িতে ডাকা শুরু করে দিয়েছে। এতটুকু লজ্জা শরম নেই? তুমি তো গর্ভবতী। কি বড় বৌমা, এসব কি বলছো? একটু ভেবে চিন্তে মা, বলো। আমি সব ভেবে চিন্তেই কথা বলছি, আর আমি সব কিছু নিজের চোখে দেখেছি। ওই পর পুরুষ এসে একে জড়িয়ে ধরে দাঁড়িয়েছিল। দিদি সব কেন করছো? সব লোকজন দেখছে, কেন আমাকে বদনাম করছো? আরে বদনাম তো তুমি আমাদের পরিবারকে আর মাকে করছো। আমি তো ভাবতেও পারছি না এরকম সরল সাদাসিধে মুখের পেছনে এরকম একটা অসভ্য মেয়ে লুকিয়ে আছে। কেন কেন আমাকে এভাবে দোষ দিচ্ছ দিদি? আমি তো ওই লোকটাকে চিনি পর্যন্ত না। কে ও, কোথায় থাকে? ও তো এসে আমাকে জোর করে। মা মা, আমি সত্যি বলছি, আমার হবু সন্তানের দিব্যি করে বলছি, দিদি এরকম কিছু ঘটেনি। চুপ করো নির্লজ্জ, অন্তত নিজের সন্তানের মিথ্যে দিব্যি তো দিও না। নিজের স্বামীকে খেয়েছে, এবার নিজের সন্তানটাকেও খাবে মনে হচ্ছে। ব্যাস বড় বৌমা, অনেক বলেছো তুমি আর অনেক শুনেছি আমি। আর আপনারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি নাটক দেখছেন? যান না বাড়িতে। তোমরা দুজনেই ভেতরে চলো। কে ছিল সেই ব্যক্তি যে বাড়ির ভিতরে ঢুকে পড়েছিল? তার উদ্দেশ্য কি ছিল? কোনো একজনের ইঙ্গিতে কি সে এই সব কিছু করছিল? কিশোরী মমতার নামে যে অভিযোগ করছে সেটা কি সত্যি, নাকি কোনো ষড়যন্ত্রের অংশ? মমতার প্রতি কিশোরীর এই অবিচার আর দুর্ব্যবহার, এসব কি কোনো ষড়যন্ত্রের অংশ? স্নেহলতা প্রতিটা পদক্ষেপে নিজের বৌমার পাশে দাঁড়িয়েছে, কিন্তু আজ যা কিছু ঘটল তা যদি প্রত্যেকদিন ঘটতেই থাকে তাহলে সত্যি আর মিথ্যেটাকে বোঝা স্নেহলতার পক্ষেও খুব কঠিন হয়ে পড়বে। মমতা কি একা এই লড়াই লড়তে পারবে, নাকি ধীরে ধীরে সে কোনো ষড়যন্ত্রের শিকার হতে চলেছে? মা, আপনি এখানে একা বসে আছেন কেন? মা, একটা কথা বলবো আপনাকে। মা, আমি জানি না ওই লোকটা কে ছিল, কিভাবে বাড়িতে ঢুকলো। মা, আপনি আমার কথাটা বিশ্বাস করুন, আমি একদম জানি না ও কে। তুমি ওর মুখটা দেখেছিলে? মুখ? না না মা, ওর মুখটা গামছা দিয়ে ঢাকা ছিল, তাই কিছুই দেখতে পাইনি। ওহো, কোনো ব্যাপার না। আমার তোমার উপর বিশ্বাস আছে। তুমি আমার প্রকাশের পছন্দ, খারাপ হতেই পারো না। কারেন্ট এসে গেছে, এবার তুমি গিয়ে বিশ্রাম নাও। ঠিক আছে মা। কে আছে ওখানে? কে আছে? সামনে এসো, সামনে এসো, কে আছে? আরে কি হলো? হ্যাঁ, কি হলোটা কি? কে? মা দেখুন না, এত রাত্রেবেলা কি যেন। তুমি শুধু আমার আর আমারই থাকবে মমতা? আজ যে কাজ অসম্পূর্ণ থেকে গেল কালকে তা সম্পূর্ণ করব। আমাদের এক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমি তোমাকে লুকিয়ে নিয়ে পালাবো? তোমার প্রেমিক? মা, এটা তো প্রেমপত্র। আচ্ছা, সেই লোকটা লেখেনি তো যে দুপুরবেলা এসেছিল? এই দেখুন, জানলাটাও টানতে গিয়ে একেবারে ভেঙে ফেলেছে। এবার এই প্রেমপত্র তো মিথ্যে হতে পারে না, তাই না? বলো বলো, কার সাথে সম্পর্ক আছে তোমার? না দিদি, এরকম বলো না, আমি সত্যি জানি না এ কে।
মা আমি সত্যি বলছি, আমি জানি না ও কে আর কেন এরকম মা, করছে। দেখছেন? মা, মা আমার কথাটা শুনুন। বেচারি মমতা, কে জানে ওকে আর কি কি সহ্য করতে হবে। কিশোরী, আমি আজকে সুজাতার বাড়ি যাব। ওর ছেলের জন্মদিন, ঠিক আছে? তুমি মিষ্টির বাক্স নিয়ে এসো। মমতা, মমতা, আমার রান্নাঘরে আজ অনেক কাজ আছে। নিশ্চয়ই দিদি, আমি সবকিছু করে নেব। না না, রান্নাঘরের কাজ সব আমিই করে নেব। তুমি একটা কাজ করো তো, মা না মিষ্টি আনতে বলেছেন, সেটাই নিয়ে এসো বাজার থেকে। এই নাও টাকা, যাও নিয়ে এসো। কিন্তু কিন্তু দিদি আমি একা যাব। একা যাবে মানেটা কি? এইটুকুও করতে পারবে না তুমি এখন? একটা কাজ করো, ছেড়ে দাও, তোমার দ্বারা হবে না, আমি গিয়ে নিয়ে আসছি। না না দিদি, আমি চলে যাব। যাও। হ্যালো, একটা নতুন খবর আছে। মা, আমি তো অনেকবার বারণ করলাম, কিন্তু ও নিজেই ইচ্ছে করে চলে গেল। মা, আমার তো মনে হচ্ছে ও মিষ্টি আনার অজুহাতে নিজের ওই প্রেমিকের সঙ্গে দেখা করতে গেছে। কিন্তু মিষ্টি আনতে তো আমি তোমায় বলেছিলাম, কিন্তু কিন্তু ওকে আমি তো- পাঠালে কেন? মা, ওই দেখুন এসেছে, জিজ্ঞেস করুন কোথায় গেছিল। হে ভগবান, এ, এ, কি দশা হয়েছে তোমার? আরে এই অবস্থা কে করলো তোমার? তুমি তুমি ভেতরে চলো, সাবধানে সাবধানে। আরে আরে মা, মা, আমি জল নিয়ে আসছি। হ্যাঁ বড় বৌমা, জল নিয়ে এসো। মা, রক্ত! কি কি হলো? এ কি? মা, এর তো গর্ভপাত হয়ে গেছে। কোনো গর্ভবতী নারীর গ্যাংরেপ হওয়া আর তাতে তার ভ্রূণের মৃত্যু ঘটা মনুষ্যত্বের সমস্ত সীমানা পার করে এই ভয়ঙ্কর ঘটনা। এটাকে তো অপরাধ বলাও অনেক ছোট মনে হয়। কারা ছিল এরা? আর মমতার সঙ্গে এরা যা কিছু করেছে তার পিছনে কারণ শুধুই কি কামনা, নাকি এই কাহিনীর আরো অনেক পর্দা ওঠানো বাকি আছে? আরে কি হয়েছে নাকি ওনার? ওনার অবস্থা তো খুব খারাপ। শাড়িতে রক্ত কি করে লাগলো ওনার?
ওই পুঁটলিটা থেকে তো রক্ত পড়ছে, একবার দেখান তো ওটা। এটা আমার বৌমার মৃত সন্তান। আরে ওকে তো হসপিটালে নিয়ে যাওয়া উচিত ছিল, এখানে কেন নিয়ে এসেছেন আপনি? আমরা এখান থেকে কোথাও যাব না যতক্ষণ না আমরা বিচার পাবো। কোথাও যাব না, তাতে আমাদের মৃত্যু হয় হোক। বিচার চাই, আমাদের বিচার চাই। কি হয়েছে? কে এই মহিলা? আমাদের বিচার চাই। আপনি বিচার পাবেন, পুলিশ আর আইন আপনাকে সাহায্য করবে, কিন্তু আপাতত ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। এই হাসপাতালে নিয়ে যাও ওনাকে। কি করছো? এখনই নিয়ে যাও। মা, আমার সন্তান আর আমার সম্মান দুটোই চলে গেল মা। ও শেষ চিহ্নটাও চলে গেল মা। আসুন ইন্সপেক্টর। আপনারা সবাই বাইরে যান, আমি মমতা দেবীকে কিছু জিজ্ঞাসা করব। থ্যাংক ইউ। মমতা দেবী, আপনি কি ওই লোকটাকে দেখেছিলেন? ও আমার মুখটা ঢেকে দিয়েছিল, তাই আমি কিছুই দেখতে পাইনি। আচ্ছা, দেখতে পাননি কিন্তু শুনতে তো পেয়েছেন, মানে বলছি কোনো আওয়াজ, কোনো নাম বা এমন কিছু যেটা আপনি আমাদের বলতে পারবেন? ওই দুজন লোক ছিল, নিজেদের মধ্যে কথা বলছিল যে পুরো কাজটা হয়ে গেলে টাকাটা দুজনে ভাগ করে নেবে। মানে ওই লোকটাকে এই কাজের জন্য টাকা দেওয়া হয়েছিল। মানে কেসটা শুধুমাত্র শ্লীলতাহানির নয়, বরং এটা কোনো শত্রুতাজনিত কেস। তারপর কি হলো? মমতা দেবী, আপনি যে লোকেশনটা বলেছিলেন, ওই লোকেশনে আশেপাশের এরিয়াগুলো সব জায়গায় আমরা জিজ্ঞাসাবাদ করছি। যদি কিছু জানতে পারি আপনাকে জানাবো। আর একটা কথা, আচ্ছা বলুন, আপনার সঙ্গে কারো শত্রুতা বা কারো প্রতি সন্দেহ হয়? না ইন্সপেক্টর। ঠিক আছে, আসছি। নেলতা দেবী, আমরা আসছি। কিছু জানতে পারলে আপনাকে নিশ্চয়ই জানাবো। চলো। স্যার, এদিকে শুনবেন? 1 মিনিট। হ্যাঁ বলুন। অ্যাকচুয়ালি কিছুদিন আগে রাস্তায় দিদিকে ঘুরতে দেখেছিলাম। খুব ভয় পেয়েছিল দিদি। দিদি, দিদি কি হয়েছে? কি হয়েছে? আর মুখোশ পরে একটা লোক ঘরে ঢুকে দিদির সাথে জোর জবরদস্তি করছিল। কে তুমি? ছাড়ো আমাকে! কে তুমি? তাহলে কথাটা আপনি আগে বলেননি কেন? আরে ইন্সপেক্টর, কিভাবে এসব কথা বলি বলুন তো? আশেপাশের লোকেরা তো উল্টোপাল্টা কথা বলছে। ওরা তো বলছে যে সেদিন যে লোকটা এসেছিল সে নাকি মমতার প্রেমিক। আর এখন লোকেরা যখন এসব বলছে, ঠিকই বলছে হয়তো। আর এমনিতেও মমতার সাথে রেপই হয়েছে, নাকি অন্য কোনো গন্ডগোল আছে? আপনি এসব কি ভুলভাল বলছেন? সবার মনে এইসব কথাবার্তা আপনিই ঢুকিয়েছেন। ইন্সপেক্টর, এই সব কিছু আমার দিদিকে বদনাম করার জন্য। দেখুন, সত্যি যেটা সেটা সামনে আসবেই। অপরাধী যে সে ধরা পড়বেই, আমরা তাকে অবশ্যই ধরবো। কিন্তু সবার আগে আমাদের দোষীকে সেটা খুঁজে বের করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। চলো। হ্যাঁ ইন্সপেক্টর। ঠিক আছে। আরে এই ব্যাপারটা তো দিন দিন আরো জটিল হয়ে যাচ্ছে। এখন তো পুলিশও এসে গেছে মাঝখানে। কোথায় ফেসে গেলাম বলো তো? আর তুমি তুমি কিচ্ছু করো না। হ্যালো, যদি মমতা রেপিসদের ব্যাপারে জানতে চাও তুমি, তাহলে হসপিটালের পিছনের ফাঁকা রাস্তায় আমার সঙ্গে এসে দেখা করো।
আপনার প্রতিবেশী বলল যে কিশোরী দেবী মমতা দেবীকে বারবার বাড়ি থেকে বের করানোর চেষ্টা করেছিলেন। আসলে ও একটু উগ্র স্বভাবের ঠিকই, কিন্তু আপনার বড় ছেলে আর কিশোরী দেবীর স্বামী কোথায় আছে আর কতগুলো সন্তান ওদের? জগৎ সে তো কাজের জন্য বেশিরভাগ বাইরেই থাকে, কানপুরে আছে। ওদের একটা মেয়ে আছে যে এখন গরমের ছুটির জন্য দিদার বাড়ি গেছে। ইন্সপেক্টর স্যার, স্যার আমাকে একজন লোক কল করেছিল, ফোন করে আমাকে বলল যে দিদিকে যারা অত্যাচার করেছিল তার কথা উনি জানে। তারপর উনি আমাকে দেখা করতে ডাকলো। ওখানে যখন গেলাম তখন ও আমার পেছন থেকে হামলা করলো। কি হ্যাঁ, আমি খুব কষ্ট করে বেঁচে এসেছি। নাম্বার মনে আছে? হ্যাঁ, 981309। আরে এটা তো জগতের নম্বর। কানপুর যাওয়ার আগে এই নম্বরটা কিশোরীকে দিয়ে গিয়েছিল, আর ও এটাও বলেছিল যে ওর ফোনটা হারিয়ে গেছে। আই সি। নাম্বারটা ট্র্যাকিং এ ফেলো। ঠিক আছে স্যার। যাও। কিশোরী সারা বাড়িতে নেই, কে জানে কোথায় চলে গেছে। তুমি জানো কোথায়? পেলে নাকি ইন্সপেক্টর সাহেব? ভালো হয়েছে আপনি এসেছেন। আমার মনে হচ্ছে আপনার সন্দেহ ঠিকই, কিশোরী সারা বাড়িতে নেই। স্নেহলতা দেবী, এখন আমরা সন্দেহের সঙ্গে নয়, পুরো প্রমাণ নিয়ে এসেছি। আপনার ছোট বৌমার অপরাধীকে পেয়ে গেছি আমরা। আমি কখনো ভাবিনি যে কিশোরী এতটা নিচে নামতে পারে। আমি ওকে কি ভেবেছিলাম আর ও কি হলো। টাকা দিয়ে, ওই লোকগুলোকে দিয়ে নিজের জায়ের সাথে এত জঘন্য কাজ। আপনি কি করে জানলেন টাকা দেওয়া হয়েছে? আশ্চর্য কথা বললেন আপনি। টাকা পয়সা না নিয়ে এসব কাজ কেউ করে? ঠিক বলেছেন। সোনাম, নিয়ে এসো ওকে। দেখো, সত্যি কথা বলো, না হলে আমরা সত্যিটা বের করতে জানি। ওই সিমটা তোমার স্বামী তোমাকে দিয়েছিল, সেই নাম্বার থেকেই কল এসেছিল। আর তুমি কি চঞ্চলের উপর অ্যাটাক করিয়েছো? না স্যার, ওই ফোনটা তো হারিয়ে গেছিল। এখন ওই ফোনটা কার কাছে আছে, কে কল করছিল, আমি কিচ্ছু জানি না স্যার। মমতাকে বাড়ি থেকে বের করতে চাইছিলে কেন? কারণ যদি মমতার একটা ছেলে হয়ে যেত তাহলে মায়ের চোখে আমার আর আমার মেয়েটার কোনো অস্তিত্বই থাকতো না, সেই জন্য। আর ওই প্রেমিকের বিষয়টা? সব তো স্যার আমি শুধু মিথ্যে বলেছিলাম, যাতে মায়ের চোখে মমতা খারাপ হয়ে যায় আর মা ওকে বাড়ি থেকে বের করে দেন। কিন্তু আমার এত কিছু করার পরেও মা ওকে কিছুতেই বাড়ি থেকে বের করলেন না। চলো স্যার, ওরা দুজন লুকিয়েছিল এতদিন। ওরা দুজনেই মমতার উপর আক্রমণ করেছিল। কে টাকা দিয়েছিল তোদের? স্যার, ওই কিশোরীর কথা শুনে আমরা এটা করেছি। অসভ্য বদমাইশ মেয়ে, লজ্জা করলো না এত জঘন্য কাজ করতে? আরে কিসের শত্রুতা ছিল তোমার মমতা আর ওর সন্তানের সঙ্গে? কেন করলে এত জঘন্য কাজ? বলো না, চুপ করে আছো কেন? মা আমি তো বাস, স্নেহলতা দেবী মানে কত সুন্দর অ্যাক্টর আপনি, কত রিয়েলিস্টিক অ্যাক্টিং করেন আপনি, দেখেও বোকা বনে যাবে। কত চালাকির সঙ্গে শেষ পর্যন্ত আপনার এই ঘৃণ্য চরিত্রটাকে একটা ভালো মানুষের মুখোশে লুকিয়ে রেখেছিলেন। নিয়ে এসো দুজনকে। বল, কে ছিল সেই মহিলা? এই তো ইনি। ইনি আমাকে টাকা আর ফোন দিয়েছিল, আর এটাও বলেছিলেন যে ধরা পড়ে গেলে এটা বলতে হবে যে কিশোরীর কথা শুনে আমরা এসব করেছি। ওরা যখন পুলিশ স্টেশনে কিশোরীর নাম নিল কিন্তু সামনে বসে কিশোরীকে চিনতে পারছিল না, তখনই সন্দেহ হয়েছিল আমাদের। 4টে ডান্ডা মারলাম আর সত্যিটা বেরিয়ে এলো। কে টাকা দিয়েছিল তোদের? কিশোরীর কথা শুনে আমরা এসব করেছি। মা, আপনি আর কিছু বলা বাকি আছে? কেন করলেন আপনি আমার সাথে এরকম? কেন? হ্যাঁ, আমি এই লোকগুলোকে টাকা দিয়েছিলাম, কিন্তু ওকে জীবন্ত ছাড়ার জন্য নয়, মারার জন্য। আমি ওকে কালও ঘৃণা করতাম আর আজও করি।
ও আমার মতের বিরুদ্ধে প্রকাশকে বিয়ে করে আমার কাছ থেকে ওকে কেড়ে নিয়েছে, তারপর ওকে গিলে খেলো। যেদিন আমার প্রকাশ মারা গেল সেই দিনই আমি ভেবেছিলাম ওকে ছাড়বো না, মেরে ফেলবো, কিন্তু এভাবে দোষ যেন আমার ঘাড়ে না আসে, সেই জন্য আগে ওর মন জয় করি, তারপর ওকে বিষ দেওয়া কেশরের দুধ খাওয়ানোর চেষ্টা করি। কিন্তু এই বোকা কিশোরীর জন্য সব প্ল্যান নষ্ট হয়ে গেছিল। আর তারপর আমি গ্রামে যাবার নাটক করলাম, যাতে আমার অবর্তমানে মুন্না আর বান্টি ওদের কাজ করতে পারে। এই বোকা মেয়েটা ওকে বাড়ির বাইরে বের করে দিয়েছিল। আর তারপর ওকে উঠোনেও মারবার চেষ্টা করি, কিন্তু ও বেঁচে গেল। কি? ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। কে তুমি? কে আছে ওখানে? কে? দাঁড়া। আমার সহ্যের সীমা পেরিয়ে গেল, তাই সেদিন যখন কিশোরী ওকে বাইরে পাঠিয়েছিল তখন আমি মুন্না আর বান্টিকে আবার ওকে মারবার জন্য পাঠিয়েছি। এটা শেষ সুযোগ মুন্না, এবার যেন কাজ হয়ে যায়। গত 3 বার ধরে ও বেঁচে যাচ্ছে, কিন্তু এবার যেন সেটা না হয়, বুঝেছো? এখন মমতা একদম একলা, ও এক্ষুনি বাড়ি থেকে বেরিয়েছে। কিন্তু এই বোকাগুলো ওকে ওখানে জ্যান্ত ছেড়ে দিয়েছে, আর এই শয়তানি আবার এসে এখানে উঠেছে। চঞ্চল অপরাধীকে খোঁজার চেষ্টা করছিল, তাই ওর উপরেও হামলা করালেন। তুমি ওই চঞ্চলকে মেরে দাও, মমতাকে কি করে সরাবো সেটা আমিই বুঝে নেব। একজন মহিলা হয়ে অন্য মহিলার উপর এতটা ঘৃণা, এই যে ঘৃণিত অপরাধ আপনি করেছেন, আইন আপনাকে ছাড়বে না। নিয়ে চলো ওকে। সম্পর্কের এত ঘৃণিত রূপ খুবই কম কেউ দেখেছে। সেই শাশুড়িমা যে নিজের বৌমার রক্ষক ছিল, আজ সেই হয়ে গেল ভক্ষক। মানুষের আসল রূপ চিনে ফেলা শুধু মমতার কাছেই নয়, আমাদের কাছেও খুব কঠিন ব্যাপার। স্নেহলতা মমতাকে শুধুমাত্র এই জন্যই ঘৃণা করত কারণ তার নিজের ছেলেই তার বিরুদ্ধে গিয়ে মমতাকে ভালোবেসে বিয়ে করেছিল। আর ঘৃণার এই আগুনে স্নেহলতা শুধু মমতাকেই নয়, বরং তার হবু সন্তানকেও পুড়িয়ে দিল। এরই সঙ্গে আমি সুধা চন্দ্রন এখন বিদায় নিচ্ছি। আবার দেখা হবে ক্রাইম অ্যালার্টের পরের এপিসোডে একটা নতুন কাহিনী নিয়ে। দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার। জয় হিন্দ।